নমস্কার বন্ধুরা, গল্পকথক তিতির চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, কালিন্দী উপন্যাসটি আপনাদের কীরকম লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অমলের মুখে অহিন্দ্রের মাথা ধরা সংবাদ এবং অপরাহ্নের সমস্ত ঘটনার কথা শুনিয়া হেমাঙ্গিনী মাত্রা অতিরিক্ত রূপে চিন্তিত হইয়া উঠিলেন। রায় তর্পণের আসনে নীরবে জপে ব্যাপৃত ছিলেন। তাহার সম্মুখে বসিয়াই কথা হইতেছিল। তাহার ধ্যানগম্ভীর মুখে একটু মৃদু হাসি ফুটিয়া উঠিল। বিশেষ একটি উপলব্ধির ভঙ্গিতেই হাসির মৃদু ভাব সহিত সমতা রাখিয়া মাথাটি বার কয়েক তুলিয়া উঠিল। হেমাঙ্গিনী বলিলেন, অহিনীর তো কখনো রাগ দেখিনি, ওর স্বভাব হলো ওর মায়ের মতো। অমল হাসিয়া বলিল, পূর্বে কখনো রাগ হয়নি বলে পরে কখনো রাগ হতে পারে না, এ তোমার অদ্ভুত যুক্তি মা। হেমাঙ্গিনী দৃঢ় স্বরে বলিলেন, না, রাগ করতে পারে না। এমন মায়ের ছেলে যে কারোর উপর রাগ করবে কেন? সুনীতির দয়া মায়ের কথা তোরা জানিস। গোটা পৃথিবীর উপর তার মায়া ছড়ানো আছে। তার ছেলে। মায়ের স্বভাব কন্যার প্রাপ্য। গিন্নি, ছেলে পাবে পৈতৃক স্বভাব। তুমি ভুলে যাচ্ছ কেন? অহিন্দ্র হলো শাক্ত জমিদার বংশের সন্তান। তার স্বভাব হবে সিংহের মতো। দুর্বলকে সে স্পর্শ করবে না। যুদ্ধ হবে তার সবলের সঙ্গে। অহিন্দ্রের তেজস্বিতায় আমি খুব খুশি হয়েছি। তারা তারা মা। রায়ের জপের এক পর্যায় শেষ হইয়াছিল। সেই অবসরে তিনি এই কথা কয়টি বলিয়া কারণপাত্র পুনরায় পূর্ণ করিয়া লইয়া ক্রিয়া আরম্ভ করিলেন। হেমাঙ্গিনী কিন্তু অপ্রসন্ন হইয়া উঠিলেন। স্বামীর কথাগুলি তাহার ভালো লাগিল না। বলিলেন, তোমাদের ওই এক সারার কথা। শাক্ত জমিদার বংশের ছেলে হলে তাকে রাগ করে মাথা ধরাতে হবে, কিংবা দাঙ্গা হাঙ্গামা করতে কেন হবে শুনি? এমন কিছু শাস্ত্রের নিয়ম আছে নাকি? ক্রিয়ায় নিযুক্ত রায় কোনো উত্তর দিতে পারিলেন না, কিন্তু মুখে তাহার মৃদু হাসির রেখা ফুটিয়া উঠিল। হেমাঙ্গিনী বলিলেন, ওদের গোষ্ঠীর রাগকে আমার বড় ভয় করে বাপু। ওর বাপের রাগে সে থমথমে মুখ মনে হলে হাত পা যেন গুটিয়ে আসে। রায়ের মুখও গম্ভীর হইয়া উঠিল। হেমাঙ্গিনী বলিয়াই চলিয়াছিলেন, অহিনের এখন থেকে ওসব নিয়ে মাথা ঘামানোই বা কেন? সে এখন পড়ছে, পড়ে যাক। বিষয় সম্পত্তির ব্যাপার তুমি রয়েছ। যেমনই অসুস্থ হন তার বাপ রয়েছেন, সেসব তারা যা হয় করবেন। বলিয়াই তিনি উঠিয়া দাঁড়াইলেন। অমলকে রুক্ষ করিয়া বলিলেন, চল, তুই আমার সঙ্গে চল, একবার দেখে আসি আর বলে আসি। অমিটা কোথায় গেল? সেও চলুক। অহিন্দ্র একখানা ডেক চেয়ারে চোখ বুজিয়া ক্লান্তভাবে হেলান দিয়া শুইয়াছিল। পদশব্দে চোখ খুলিয়া সে দেখিল তাহার মা এবং মায়ের পেছনে হেমাঙ্গিনী ও অমল। ব্যস্ত হইয়া সে উঠিবার উপক্রম করিল। হেমাঙ্গিনী বলিলেন, না না, উঠতে হবে না। তোমার শরীর খারাপ হয়ে রয়েছে, শুয়ে থাকো তুমি। তারপর তুমি নাকি এত রাগ করেছিলে যে তোমার মাথা ধরে উঠেছে। ছি বাবা, রাগ চণ্ডাল, তাকে এত প্রশ্রয় দিও না। যে মায়ের ছেলে তুমি, তাতে রাগ তোমার শরীরে থাকাই উচিত নয়। অহেন্দ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, আপনারা জানেন না কি অমানসিক অত্যাচার ওই কলওয়ালাটি করেছে ওই নিরীহ সাঁওতালদের ওপর। হেমাঙ্গিনী বলিলেন, বেশ তো, তার জন্য তোমার বাবা রয়েছেন, তোমার। বলিয়াই তিনি হাসিয়া ফেলিলেন। হাসিতে হাসিতে বলিলেন, মামা বলা তো আর চলবে না, শ্বশুর বলতে হবে। তাই বলি, তোমার শ্বশুর রয়েছেন, তারা তার প্রতিকার নিশ্চয়ই করবেন। গরিব প্রজা, তাদের বাঁচাতে হবে বই কি। এটা জমিদারের ধর্ম। যত কিছু দোষ রায়হাটের বাবুদের থাক, ও অধর্ম তারা কখনো অবহেলা করেন না। তোমার এখন পড়ার সময়, তুমি লেখাপড়া করো। সুনীতি বলিলেন, আমি বলি কি অহিন, আমাদের খাসে যে জমিটা আছে, যেটা সাঁওতালেরা ভাগে চাষ করছে, ওইটা ওদের বন্দোবস্ত করে দেওয়া হোক। তাহলে ওদের দুঃখ ঘুচবে। আর কলের মালিককে বুঝিয়ে বলে দিলেই হবে যে ওটাতে যেন আর তিনি হাত না দেন। অমল হাসিয়া এবার বলিল, পেশিমার ধর্মটি কিন্তু বড় ভালো। ও ধর্মের মহিমার সকল সমস্যার সমাধান জলের মতো পরিষ্কার হয়ে যায়। সুনীতি লজ্জা পাইলেন, কিন্তু হেমাঙ্গিনী বলিলেন,
পুড়িলে ভেড়ার শিঙে ভাঙেরে হীরার ধার। গোধরা শাক্ত তান্ত্রিকের বংশ তোমাদের। তোমরা আর এ ধর্মের মহিমা কি বুঝবে বলো? ওরে, ও ধর্ম যদি সকলে বুঝতো, তবে কি পৃথিবীতে এত দুঃখ থাকতো? অমল হাসিয়াই উত্তর দিল, সে তো অস্বীকার করছি না মা, কিন্তু পিসিমার ধর্মে মুশকিল কি জানো? মুশকিল হচ্ছে নিঃসম্বল অবস্থায় আর ও ধর্ম নিয়ে চলা যায় না। মানে, ব্রহ্মাণ্ড যার উদরভাণ্ড, সেই তিনি যখন ননী গোপাল সেজে ননী লোলুপ হয়ে ওঠেন, তখন যশোদাকে মুশকিলে পড়ে ও ধর্ম ছেড়ে বিপরীত ধর্ম গ্রহণ করতে হয়। দায়ে পড়ে তখন ননী গোপালকে খুঁটির সঙ্গে বাঁধতে হয়। পৃথিবীতে মানুষ মাত্রেই যে ব্রহ্মাণ্ড ভাণ্ডধর, বিষয় গোপাল, বিপদ যে ওইখানেই। অমলের কথার ভঙ্গিতেই সকলেই হাসিল। হাসিল না কেবল অহিন্দ্র, সে যেমন গম্ভীর মুখে অবসন্ন ভঙ্গিতে ডেক চেয়ারে এলাইয়া পড়িয়াছিল, তেমনিভাবেই রহিল। হেমাঙ্গিনী হাসিতে হাসিতে বলিলেন, তুই কিন্তু ভারী জ্যাঠা হয়েছিস অমল। অহিন্দ্র চোখ বুঝিয়াই ঘাড় নাড়িতে নাড়িতে বলিল, তুমি ভুল বুঝেছ অমল, মায়ের ধর্ম যশোদার ধর্ম নয়। দাদার গুলিতে যখন ননীপাল মল, তখন মা ননীপালের জন্য কেঁদেছিলেন, কিন্তু দাদার দ্বীপান্তরের হুকুম যেদিন হলো, এক ফোঁটা চোখের জল তিনি ফেলেননি, শুধু পাথরের মূর্তির মতো বসে রইলেন। লজ্জা এবং দুঃখ দুই একসঙ্গে সুনীতিকে আচ্ছন্ন করিয়া ফেলিল। হেমাঙ্গিনী বলিলেন, সেই তো বাবা, হাজার অপরাধ করলেও তোমার মা কখনো কারো ওপর রাগ করেন না। অন্যায় করেও কেউ দণ্ড পেলে তোমার মা তার জন্য কাঁদেন। সেই মায়ের ছেলে তুমি, রাগ করা তো তোমার সাজে না। অহেন্দ্র নীরবে কিছুক্ষণ চিন্তা করিয়া বলিল, হ্যাঁ, রাগ করাটা আমার অন্যায় হয়েছে, কিন্তু রাগ তো আমি ইচ্ছে করে করিনি। হঠাৎ যেন কেমন হয়ে গেলাম আমি। না নইলে অত্যাচার অবিচার কোথায় বা নেই বলুন? ধনী দরিদ্র পৃথিবীতে সর্বত্র, অত্যাচার অবিচারও সর্বত্র। কজনের উপর রাগ করব? হেমাঙ্গিনী বলিলেন, না না, তা বললে চলবে কেন? যতটুকু তোমার আয়ত্তের মধ্যে, তার ভেতর অন্যায়ের প্রতিকার করতে হবে বই কি, আর সে হবেও। লোকটিকে ভালো মতো শিক্ষা দেবার জন্য উনি উঠে পড়ে লেগেছেন। তবে আমাদের তরফ থেকে যাতে অন্যায় না হয়, সেজন্য আমি বারবার করে বলেছি ও লোকটি অন্যায় করেছে, তাকে শাস্তি দিতে হলে ন্যায় পথে চলে শাস্তি দিতে হবে, কৌশল অবলম্বন করতে পাবে না। অহিন্দ্র এ কথার কোনো জবাব দিল না, নীরবে চোখ বুজিয়া চেয়ারে হেলান দিয়া শুইয়া রহিল। হেমাঙ্গিনী বলিলেন, মাথা কি এখনো ধরে রয়েছে তোমার? এক কাজ করো, ওডিকোলনের একটা পটি দাও কপালে, না হয় পিপারমেন্টের জলে গুলে কপালে বুলিয়ে নাও। তারপর সুনীতির দিকে ফিরিয়া বলিলেন, চলো আমরা যাই, একবার চক্রবর্তী মশায়ের সঙ্গে দেখা করে আসি চলো। সুনীতি গভীর চিন্তায় দিশেহারা হইয়া বলিলেন, আমার বড় ভয় হয় দিদি, ওই চরটা সর্বনাশা চর। যখনই চর নিয়ে কোনো হাঙ্গামা বাঁধে, আমার বুক থরথর করে কেঁপে ওঠে। ওহি আবার চর নিয়ে যে কি করবে, ওর ভাবগতিক আমার ভালো লাগলো না দিদি, কেমন উদাসী মন হয়ে গেছে দেখলেন। হেমাঙ্গিনী হাসিয়া বলিলেন, ও তুমি কিছু ভেবো না সুনীতি, সব ঠিক হয়ে যাবে। উমার আমার স্বামী ভাগ্য খুব ভালো, আর তাছাড়া উমা একালের লেখাপড়া জানা চালাক মেয়ে, বিয়ে হোক না, কেমন মন উদাসী থাকে দেখবে, এক্ষুনি বাবার মন ভালো করে দিচ্ছি। বলিয়াই তিনি উচ্চকণ্ঠে ডাকিলেন, অমল। অমল আসিতেই বলিলেন, একটা কাজ যে ভুলেছি বাবা, এক্ষুনি তোকে বাড়ি যেতে হবে, গিয়ে শ্যাকরাকে বলে পাঠাতে হবে যে ওমার রুলির প্যাটার্নটা অন্যরকম হবে, আজই সেটা আরম্ভ করবার কথা, যে সেটা যেন আরম্ভ না করে। কাল সকালে আমার কাছে এলে আমি সব বুঝিয়ে দেব। তিনি ইচ্ছা করিয়াই অহিন্দ্রের নিকট হইতে সরাইয়া অমলকে বাড়ি পাঠাইয়া দিলেন। অমল চলিয়া গেল। হেমাঙ্গিনী ওডিকোলনের জল তৈয়ারি করিয়া ডাকিলেন, উমা। উমা মানদা ঝির পাল্লায় পড়িয়াছিল। ভাবি বৌদিদিকে মানদা ছোট দাদাবাবুর বাল্যকালের কথা বলিয়া নিজের গুরুত্ব এবং প্রবীণত্বের দাবি প্রতিষ্ঠিত করিতেছিল। উমারও শুনিতে মন্দ লাগিতেছিল না। মায়ের আহ্বান শুনিয়া সে ওপরে আসিয়া সুনীতি ও হেমাঙ্গিনীর সম্মুখে দাঁড়াইল। হেমাঙ্গিনী বলিলেন, এই ওডিকোলনের জলটা আর এই ন্যাকড়া ফালিটা দিয়ে আয় তো মা, আমরা দুজনে চক্রবর্তী মশাইয়ের ঘরে যাচ্ছি।
তুই বরং ন্যাকড়াটা ভিজিয়ে কপালে একটা পটি লাগিয়ে দিয়ে আসবি, বড় মাথা ধরেছে ওহির। উমা লজ্জায় স্থাণুর মতো হইয়া না গেলেও সংকুচিত অনেকটুকুই হইল। রক্তাভ মুখে সে নীরবে দাঁড়াইয়া রহিল। হেমাঙ্গিনী ওডিকলনের পাত্রটি হাতে তুলিয়া দিয়া বলিলেন, তোমার তো আর লজ্জা করলে চলবে না মা। বাড়িতে একটি ননদ দেওর নেই যে তাকে পাঠিয়ে দেবেন যে তোমার শাশুড়ি? যাও, দিয়ে এসো। উমা পাত্রটি হাতে করিয়া চলিয়া গেল। হেমাঙ্গিনী সুনীতির দিকে চাহিয়া ফিক করিয়া হাসিয়া বলিলেন, এ কি আর আমাদের কাল আছে ভাই? সেকালে আর একালে অনেক তফাত। সুনীতি অতি মৃদু ম্লান হাসি হাসিলেন, বলিলেন, ধরনটা কিন্তু খুব ভালো নয় দিদি। মুহূর্ত পর্বে হেমাঙ্গিনীর ইচ্ছা হইতেছিল মুখে কাপড় দিয়া হাসিয়া গড়াইয়া পড়েন, কিন্তু সুনীতির কথা শুনিয়া তিনি সংযত হইয়া বসিলেন। তারপর বলিলেন, ভালো আর মন্দ ভাই, যে কালের যে ধারা, এরপর আবার কত হবে? নাতি নাতনির আমলে বেঁচে থাকলে সেও দেখতে হবে। এই প্রসঙ্গ শেষ করিয়া ক্ষণিক স্তব্ধ থাকিয়া আবার বলিলেন, চলো চলো, চক্রবর্তী মহাশয়কে একবার দেখে আসি। আজই একবার দেখা হয়েছে, তবু যখন এসেছি চলো। অহেন্দ্র চোখ বুঝিয়াই শুইয়াছিল, ঠিক ঘুমায় নাই, কিন্তু সজাগও ঠিক ছিল না। জাগ্রত পৃথিবীর সকল সংস্পর্শকে দূরে সরাইয়া দিয়া সে যেন আপন অন্তরের চিন্তালোকের গভীর গর্ভরুদ্ধধার এক কক্ষের মধ্যে স্তব্ধ হইয়া বসিয়াছিল। অকস্মাৎ কপালের উপর শীতল একটি স্পর্শ যেন করাঘাত করিয়া তাহাকে বাহির হইতে ডাকিল। উমা আসিয়া তাহাকে ঘুমন্তই মনে করিয়াছিল। ডাকিয়া ঘুম না ভাঙাইয়া সন্তর্পণে ওডিকলনের পটিটা কপালে বসাইয়া দিয়াছিল। অহিন্দ্র যেন স্বপ্নাচ্ছন্ন চোখ মেলিয়া উমার মুখের দিকে চাহিল। উমা লজ্জা পাইল, আরক্তিম মুখে বলিল, ওডিকলনের পটি? আমি ভেবেছিলাম ঘুম আর ভাঙাব না। স্মিত হাসিতে অহিন্দ্রের মুখ ঈষৎ দীপ্তি হইয়া উঠিল। সে বলিল, আমি ঘুমোওনি? তবে এমনভাবে শুয়েছিলে যে মাথা বুঝি খুব ধরেছে? মাথার যন্ত্রণা অনেকটা কমেছে, কিন্তু মন যেন কেমন ভ্যাকেন্ট হয়ে গেছে। উমা মৃদু হাসিয়া এবার বলিল, সাহেব লোকের কিন্তু এরকম দুর্বল হওয়া উচিত নয়। রাগ দুর্বল চিত্তের একটি লক্ষণ। অহেন্দ্রের মুখের হাসি এবার আরও একটু উজ্জ্বল হইয়া উঠিল। সে বলিল, কথাটা তোমার মুখে শোভন হলো না হে বাঙালিনী শ্রীমতী উমা দেবী। যেহেতু স্মরণ করো, পুরাকালে পর্বতদুহিতা উমার প্রিয়তম পরম যোগী শঙ্করেরও একদা ক্রোধ হয়েছিল, যে ক্রোধের অগ্নিতে কাম হয়েছিল ভস্মীভূত। উমা হাসিয়া বলিল, তুমি কি ওই কলওয়ালাটিকে ভস্মীভূত করতে চাও নাকি? একটা গভীর নিঃশ্বাস ফেলিয়া অহিন্দ্র বলিল, তখন তাই চেয়েছিলাম, কিন্তু আর তা চাই না। একটু আগে মনকে ওই চিন্তা থেকে মুক্ত করবার জন্য পড়ছিলাম রবীন্দ্রনাথের গান্ধারীর আবেদন। তার কটা লাইন আমাকে যেন পথ দেখিয়ে দিলে। লাইন কোটি মুখস্থ হয়ে গেছে আমার। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার, যার তরে প্রাণ কোনো ব্যথা নাহি পায়, তারে দণ্ডদান প্রবলের অত্যাচার। আমি লোকটাকে শাস্তি দিতে চাই, তার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে চাই, কিন্তু তার উপর কোনো বিদ্বেষ আমি রাখতে চাই না। অহিন্দের কথাগুলি শুনিতে শুনিতে উমার মুখ উজ্জ্বল হইয়া উঠিল। সেই যুগের মেয়ে, তাহার তরুণ মন আদর্শের স্বপ্নে উচ্ছ্বসিত হইয়া উঠিল। অহিন্দের গৌরবে সে গৌরবিনী হইয়া উঠিয়াছে। ওদিকে রামেশ্বরের ঘর হইতে ফিরিয়া নিচে নামিবার পথে সিঁড়ির একটি গোপন স্থানে সুনীতি ও হেমাঙ্গিনী আপনা আপনি যেন দাঁড়াইয়া উমা ও অহিন্দ্রকে লক্ষ্য করিয়া দেখিতেছিলেন। হেমাঙ্গিনী আত্মসম্বরণ করিতে পারিলেন না। সুনীতিকে স্পর্শ করিয়া ফিসফিস করিয়া বলিলেন, দেখলে? সুনীতি বলিলেন, ফাল্গুনের প্রথমেই দিন ঠিক করুন দিদি। আমার অদৃষ্টকে আমার সর্বদাই ভয় হয়। আমার সম্বলের মধ্যে অহি, উমার হাতে ওর ভার দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। হেমাঙ্গিনী উৎসাহে ব্যগ্র হইয়া উঠিলেন।
রণবাদ্যে উৎসাহিত যুদ্ধের ঘোড়ার মতো। ফাল্গুনী বিবাহ দিবার জন্য তিনিও ব্যস্ত হইয়া পড়িলেন। বিবাহের মধ্যে যেন একটা কল্পলোকের মাদকতা আছে। পাড়া পড়শি পর্যন্ত বিদ্যা বিসর্জন দিয়া মাতিয়া ওঠে। এক্ষেত্রে তো মেয়ের মা এবং ছেলের মা। সুনীতিও সজ্জীবিত হইয়া উঠিলেন। রায়ের মনেও উৎসাহের সীমা ছিল না। রাধারানীর অন্তর্ধানের লজ্জায় ক্ষোভে আগুন ধরিয়া পুড়িতে আরম্ভ করিয়াছে, কিন্তু এখনও তাহাতে পূর্ণাহুতি পড়ে নাই। কিন্তু তিনি পুরুষ মানুষ। ৭-৫ ভাবিয়া বৈশাখে বিবাহ দেওয়ার সংকল্প করিয়াছিলেন। ফাল্গুন ও চৈত্র ২ মাস জমিদারদের দারুণ ঝঞ্ঝাটের সময়। বাকি বকেয়া আদায়, বৎসরান্তে আখেরি হিসাব নিকাশ লইয়া মাথা তুলিবার অবসর থাকে না। সেই সব ঝঞ্ঝাট মিটাইয়া তিনি বৈশাখে বিবাহ দিবার সংকল্প করিয়াছিলেন। কিন্তু হেমাঙ্গিনী কিছুতেই শুনিবেন না। বলিলেন, বৈশাখ মাস গরমের সময়, গা প্যাচপ্যাচ করবে ঘামে। বাধা দিয়া রায় হাসিয়া বলিলেন, আমি নিজে তোমার পাখ্যবারদার হব, পাখা নিয়ে পেছনে পেছনে বাতাস করে ফিরব, তাহলে হবে তো? না, খেয়ে দিয়ে কোথায় কার বদহজম হবে? বাড়িতে একটা ডাক্তার আমি বসিয়ে রাখব, খাওয়ার পর প্রত্যেককে ১ দাগ হজমি ওষুধ দেওয়া হবে। হেমাঙ্গিনী রাগ করিয়া উঠিয়া গেলেন। যাইবার সময় বলিলেন, ছেলের মায়ের মতটা তো মানতে হবে। যত খাতিরই তোমাকে সুনীতি করুক, তুমি মেয়ের বাপ, সে ছেলের মা। রায় হাসিয়া পাঁজি খুলিয়া বসিলেন। ফাল্গুনের প্রথম সপ্তাহেই বিবাহের দিন পাওয়া গেল, শুক্লা ত্রয়োদশীর তিথি। রায় উৎসব আয়োজনে ত্রুটি রাখিলেন না। গ্রামস্থ প্রজা সজ্জন সমস্ত নিমন্ত্রিত হইল। সাঁওতালদেরও সমস্ত দলটিকে বরযাত্রী যাইবার জন্য নিমন্ত্রণ করা হইল, কিন্তু তাহারা কেহ আসিল না। অচিন্ত্যবাবু আসিয়াছিলেন। তিনি ফিসফিস করিয়া বলিলেন, বারণ করে দিয়েছে মশায়, যে আসবে তার জরিমানা হবে। চক্রবর্তী বাড়ির নায়েব বিস্মিত হইয়া প্রশ্ন করিল, বারণ করে দিয়েছে? কে? জরিমানায় বা কে করবে শুনি? মুখার্জি সাহেব, মিস্টার মুখার্জি। নায়েব গম্ভীরভাবে ডাকিল, কে রয়েছিস রে? পাইকদের ডাক তো এখানে। অচিন্ত্যবাবু বলিলেন, ঠকবেন মশাই, ঠকবেন। এমন কাজটি করবেন না। সাঁওতালদের প্রজায় সত্ত্ব এখন মুখার্জি সাহেবের। তারা এখন মুখার্জি সাহেবের প্রজা। আপনাদের প্রজা হলো মুখার্জি সাহেব। সাঁওতালরা মুখার্জি সাহেবের প্রজা, মজুর, আশ্রিত। তিনি এখন ওদের মা বাপ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব। কথাটা অহিন্দের কানে উঠিল। বর বেশে চতুর্দলে বসিয়া কুঞ্চিত ললাটে সে জ্যোৎস্নার আলোকে আলোকিত চরখানির দিকে চাহিয়া দেখিল। গভীর বেদনা অনুভব করিল। দলিলের কৌশলে সাঁওতালদের বিচ্ছিন্ন করা হইল। জাল দলিলে মানুষ বিকাইয়া গেল। রাঙা ইটের তৈয়ারি সুদীর্ঘ চিমনিটা শাসনরত তর্জনীর মতো উদ্যত হইয়া আছে। ওদিকে সংবাদটা শুনিয়া ইন্দ্র রায় সারাদিনের উপবাসে পরিশ্রমে ক্লান্ত দেহখানিকে টানিয়া মুহূর্তে সোজা হইয়া উঠিয়া দাঁড়াইলেন। কিন্তু তিনি কিছু বলিবার বা করিবার পূর্বেই হেমাঙ্গিনী আসিয়া মৃদুস্বরে বলিলেন, আজ তুমি কিছু করতে পারবে না, আজ আমার উমার বিয়ে। ইন্দ্র রায় বৌভাত উপলক্ষ করিয়া আবার সাঁওতালদের নিমন্ত্রণ করিলেন, কিন্তু সে নিমন্ত্রণও সাঁওতালরা গ্রহণ করিতে সাহস করিল না। শুভার্থী সকলেই নিষেধ করিয়াছিল। হেমাঙ্গিনী বারবার বলিয়াছিলেন, দেখো, আমি বারণ করছি, ও তুমি করো না। বিয়ের রাত্রে যখন আসতে দেয়নি ওদের, তখন আবার নিমন্ত্রণ করে বেচারাদের বিপদে ফেলা কেন? রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। সুনীতি সকরুণ দৃষ্টিতে চাহিয়া বলিয়াছিলেন, ঝগড়া বিবাদ করে কাজ নেই দাদা। ইন্দ্র রায় কাহারও কথায় কর্ণপাত করিলেন না। চোখ বুজিয়া গভীর চিন্তায় কিছুক্ষণ নিস্তব্ধ থাকিয়া ধীরভাবে ঘাড় নাড়িয়া অনুরোধ অস্বীকার করিলেন। বলিলেন, উলুখাগড়ার প্রাণ যায় বলে দুঃখ করছো? কিন্তু ও মিথ্যে দুঃখ। এমনিভাবে মরবার জন্যই উলুখাগড়ার সৃষ্টি। তিনি হাসিলেন। হেমাঙ্গিনী সুনীতি দুইজনেই ইন্দ্র রায়ের হাসির ভঙ্গি দেখিয়া নীরব হইয়া রহিলেন। ক্ষুরের মতোই ক্ষুদ্র পরিসর এবং মর্মান্তিক তীক্ষ্ণধার সে হাসি।
ধীরে ধীরে যে হাসিটুকু রায়ের মুখ হইতে মিলাইয়া গেল, গম্ভীরভাবে আবার বলিলেন, এই সংসারে যার ইজ্জত নেই তার জাত নেই। এ হলো চক্রবর্তী বাড়ি, রায় বাড়ির ইজ্জত নিয়ে কথা। এ ব্যাপারে তোমরা কথা বলো না। তিনি ওপারে চরে নিমন্ত্রণ পাঠাইলেন, শুধু সাঁওতালদের নিকটই নয়, চরের সকলের নিকট, এমনকি বিমলবাবুর নিকট পর্যন্ত। নিমন্ত্রণ হইয়া গেল একজন গোমস্তা ও একজন পাইক। বিমলবাবু ব্যতীত সকলের নিকট মৌখিক নিমন্ত্রণ পাঠানো হইল। কেবল বিমলবাবুর নিকট পাঠানো হইল একখানি পত্র। চূড়ামাঝি বিব্রত হইয়া কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। অন্যান্য সাঁওতালরা নীরবে চিন্তান্বিত মুখে চূড়ার মুখের দিকে চাহিয়া রহিল। মুখরা মেয়েগুলি শুধু মৃদুস্বরে আপনাদের মধ্যে দুই চারিটি কথাবার্তা আরম্ভ করিয়া দিল। গোমস্তাটি বলিল, যাস যেন সব, বুঝলি? এতক্ষণে চূড়া বলিল, কি করে যাব গো বাবু, দুবেলা খাটতে হচ্ছে জি সাহেবের কলে। গোমস্তা একটু হাসিয়া বলিল, ভালো, যাস নে তাহলে। আর কোনো কথা না বলিয়া সে চলিয়া আসিল। কিছু দূর সে আসিয়াছে, এমন সময় পিছন হইতে চূড়া তাহাকে ডাকিল, বাবু মশাই, গোমস্তা বাবু। কি? বাবু মশাই, সাহেবজি রাগ করছে গো, বলছে তোদের বাড়ি গেলে পরে এখান থেকে তাড়িয়ে দিবে। আচ্ছা, তাই বলবো আমি কর্তাবাবুকে। চূড়ার বুক ভয়ে কাঁপিয়া উঠিল। সে বলিল, না গো বাবুমশাই, তা বলিস না গো, সাহেব রাগ করবে গো। গোমস্তা কোনো উত্তর দিল না। অতি অবজ্ঞা ও ঘৃণার হাসি হাসিয়া সে চলিয়া গেল। চূড়া হতভম্বের মতো দাঁড়াইয়া রহিল। ভয়ে তার পা দুইটি ঠকঠক করিয়া কাঁপিতেছে। কেন সে এ কথাটা উহাকে বলিল? সাঁওতালরা আসিল না। শুধু আসিল না নয়, সন্ধ্যা হইতেই চরের বুকে মাদল, করতাল ও বাঁশির সমবেত ধ্বনিতে একটি উৎসবের বার্তা ঘোষণা করিয়া দিল। বিমলবাবু পাকা ব্যবসায়ী লোক। এই নিমন্ত্রণ প্রত্যাখ্যান করিতে সাঁওতালদের মনক্ষুণ্ণতার কথা তিনি বেশ বুঝিয়াছিলেন। তিনি অপরাহ্নে তাহাদের ডাকিয়া প্রচুর পরিমাণে মদের এবং 2টা শূকরের ব্যবস্থা করিয়া দিলেন। বলিলেন, খুব নাচগান করতে হবে তোদের। হাড়িয়ার কথা শুনিয়া প্রথমটা কেহ উৎসাহ প্রকাশ করিল না। চুপ করিয়া উহার মুখের দিকে চাহিয়া রহিল। বিমলবাবু ব্যাপার বুঝিয়াও কোনো কথা বলিলেন না। একেবারে অ্যাকাউন্টেন্ট অচিন্ত্যবাবুকে ডাকিয়া বলিয়া দিলেন, একখানা 10 টাকার ভাউচার করুন তো, সাঁওতালদের বকশিস। আর মদের দোকানের ভেন্ডরকে একখানা স্লিপ লিখে দিন, সাঁওতালদের যে যত পারে মদ দেয় যেন, আপ টু 10 রুপিস। টাকাটা হাতে পাইয়া সাঁওতালদের মন ঈষৎ চাঙ্গা হইয়া উঠিল। তারপর মদের দোকানে আসিয়া তাহারা পরস্পরের মধ্যে খানিকটা জোর তর্ক আরম্ভ করিয়া দিল। কেহ কাহার কথারও প্রতিবাদ করিতেছিল না, অথচ উত্তেজিত কলরবে তুমুল তর্ক। সকলেই বলিতেছিল, রাঙাবাবু কি বলবে, উহার শ্বশুরটি বাবারে বাঘের মতন তাকানি উহার, ও কি বলবে, রাগ করবে, ধরে নিয়ে যাবে, তখন কি হবে? ইধারে সাহেব রাগ করছে, বাবা রে, ও তো কম লয়, উহার আবার বন্দুক আছে, মেরে ফেলবে গুলি দিয়ে। এই তর্কের মধ্যেই মদ আসিয়া পৌঁছিল। কিছুক্ষণ পর তাহাদের তর্ক ভীষণ আকার ধারণ করিল। উচ্চকণ্ঠ আস্ফালন করিয়া সকলেই বলিতেছিল, কি করবে রাঙাবাবুর শ্বশুর আমাদের, আমরা উহাকে মানি না। আমাদের সাহেব রয়েছে, উহাকেই আমরা মানব। হ্যাঁ। অতঃপর মেয়েদের জন্য প্রকাণ্ড জ্বালাতে করিয়া মদ লইলা তাহারা পাড়ায় ফিরিল। কিছুক্ষণের মধ্যে মাদল, করতাল, বাঁশি বাজাইয়া প্রচণ্ড উৎসাহে নাচগান জুড়িয়া দিল। ওদিকে বউ ভাতের খাওয়ান দাওয়ানের জের তখনও মেটে নাই, তবে প্রধান অংশ শেষ হইয়া আসিয়াছিল। ইন্দ্র রায় এখন কেবল পরিবেশনকারীর দল ও ঠাকুর চাকরদের খাওয়ানোর তদারক করিতেছেন। মাদল, করতাল, বাঁশির উচ্ছ্বসিত ধ্বনি আসিয়া কানে প্রবেশ করিতেই তিনি গম্ভীর হইয়া উঠিলেন। মনে মনে তিনি ব্যাপারটা অনুমান করিয়া লইলেন। অমল কর্মান্তরে ব্যস্ত ছিল, তাহাকে ডাকিয়া খাওয়ান দাওয়ানের ভার দিয়া তিনি রামেশ্বরের ঘরে গিয়া প্রবেশ করিলেন।
রামেশ্বর খোলা জানালায় দাঁড়াইয়া কৃষ্ণা দ্বিতীয়ার প্রায় পূর্ণচন্দ্রের পরিপূর্ণ জ্যোৎস্নার আলোকিত উন্মত্ত সঙ্গীতমুখর ওই চরটার দিকেই চাহিয়াছিলেন। রায় ডাকিলেন, রামেশ্বর। রামেশ্বর চমকিয়া উঠিয়া ফিরিয়া দাঁড়াইলেন। কে? আমি, ইন্দ্র। ইন্দ্র, এসো এসো ভাই, খাওয়ান দাওয়ান সব হয়ে গেল? হ্যাঁ, আমি নিজে দাঁড়িয়ে সব শেষ করে তোমার কাছে আসছি। যারা কাজকর্ম করছে তারাই খাচ্ছে এখন। অমল দাঁড়িয়ে দেখছে সেখানে। রামেশ্বর অত্যন্ত ব্যস্ত হইয়া ডাকিলেন, বৌমা। রায় হাসিলেন। উমার শ্বশুর উমাকে ডাকিতেছেন। বধূ বেশিনী উমা আসিয়া ঘরে ঢুকিয়া বাবাকে দেখিয়া একটু হাসিল। হাসিয়া সে শ্বশুরের কাছে দাঁড়াইয়া মৃদুস্বরে বলিল, আমাকে ডাকছিলেন? রামেশ্বর বলিলেন, হ্যাঁ রে বেটি, হ্যাঁ। আমার মা হয়ে তোর কোনো বুদ্ধিশুদ্ধি নেই? দেখছিস না কে এসেছেন? সমস্ত দিন তোর বাড়িতে খাটলেন, এখনো মুখে জল দেননি। দে, হাত পা দুবার জল দে, খাবার জায়গা করে দে। এ ঘরে নয়, অন্য ঘরে, অন্য ঘরে। চকিতে তাহার দৃষ্টি একবার আপনার হাত দুইখানির দিকে নিবদ্ধ হইয়া আবার ফিরিয়া আসিল। রায় হাসিয়া বলিল, হাত মুখ আমি ধুয়েছি, খাবার জায়গা করতে নেই, ও থাক। চকিত হইয়া রামেশ্বর প্রশ্ন করিলেন, কেন ইন্দ্র, খাবার জায়গা করতে নেই কেন? তুমি একটি মূর্খ। রায় হাসিয়া বলিলেন, কাকে কোলে করে খেতে বসবো? দাঁড়াও, আমার দাদু ভাইয়ের আগমন হোক তবে তো। বারবার ঘাড় নাড়িয়া রায়ের কথা স্বীকার করিয়া রামেশ্বর বলিলেন, বটে বটে, তুমি যেদিন দাদু ভাইকে কোলে নিয়ে খেতে বসবে ইন্দ্র, সেদিন তো আমার ঘরের কি শোভায় হবে হে, আমি কল্পনাই করতে পারছি না। কবি কালিদাসও এর উপমা দিয়ে যাননি। কুমার কার্তিকেয়কে গিরিরাজের কোলে দিয়ে তিনি দেখেননি। সূর্যবংশের রাজারা তো পুত্র উপযুক্ত হলে আর গার্হস্থ্যশ্রমে থাকতেন না। আমাকেই একটা শ্লোক রচনা করতে হবে দেখছি। উমা একালের মেয়ে হইলেও বাঙালির মেয়ে, সে লজ্জায় ঘামিয়া উঠিতেছিল। লজ্জার রক্তচ্ছ্বাসে তার সুন্দর মুখের প্রসাধন শুভ্রতাও রক্তাভ হইয়া উঠিয়াছিল। তাহার উপর সারাটা মুখ ভরিয়া বিন্দু বিন্দু ঘাম। ইন্দ্র রায় তাহাকে পরিত্রাণ দিলেন। তিনি বলিলেন, উমা, বা মা, যা তোর শাশুড়ির খাওয়া দাওয়া হলো কিনা দেখ, তোর মাকেও বল একটু তাড়াতাড়ি খেয়ে নিতে। উমা পলাইয়া আসিয়া যেন বাঁচিল। ঘর হইতে বাহির হইয়া দরদালানের নির্জনতায় আসিয়া পুলকিত সলজ্জ হাসিতে তাহার মুখ ভরিয়া উঠিল। বাড়িতে বাহিরের দিকে টানা বারান্দায় রেলিংয়ের উপর মাথা রাখিয়া সুনীতি স্তব্ধ হইয়া দাঁড়াইয়াছিলেন। খাওয়া দাওয়া শেষ হইয়া গেলে তিনি অবসর পাইয়া কাঁদিতে আসিয়াছিলেন মহিনের জন্য। তাহার মহিন, দীর্ঘ দেহ, সবল পেশি, উদ্ধত দৃষ্টি, উন্নত শির মহিন্দ্র। প্রথমে তো তাহারই বধূর কল্যাণঘট কাখে করিয়া এ ঘরে প্রবেশ করিবার কথা। অহিন্দ্রের বিবাহে তাহারই দীপ্ত উচ্চ আদেশ ধ্বনিতে এ বাড়ির প্রতিটি কোণ মুখরিত হইয়া থাকিবার কথা। এই সর্বনাশ না হইলে হতভাগ্য ননী পালও আজ এ বাড়িতে খাইয়া হাসি মুখে বলিত, আহ, খুব খেলাম বাপু। বেচারা নবীন বাগদি আর তাহার সঙ্গী কয়েকজনের কথা তাহার মনে পড়িয়া গেল। সে অজানা মুসলমান লাঠিয়ালটি যে নবীনের লাঠির আঘাতে মরিয়াছে, সে থাকিলে সেও আজ আসিয়া বকশিস লইয়া যাইত, লুচি মিষ্টি খাইয়া যাইত। একটি সুগভীর দীর্ঘনিশ্বাস ফেলিয়া সুনীতি চন্দ্রালোকিত চরটার দিকে চাহিলেন। আজও সাঁওতালরা খাইতে আসে নাই, কলের মালিকও খাইতে আসেন নাই। ও বাড়ির দাদার মুখ থমথমে রাঙা হইয়া উঠিয়াছে। তাহার উপর মাদল করতাল বাঁশি বাজাইয়া উহারা করিতেছে কি? না না, এটা উহারা বিষম অন্যায় করিতেছে। স্তব্ধ হইয়া তিনি চরটার দিকে চাহিয়া রহিলেন। এত উচ্চ রূঢ় বাজনা কখনো বাজে না। বিরোধ বাঁধাইতে উহারা কি বদ্ধপরিকর হইয়া উঠিয়াছে? ডঙ্কা বাজাইয়া চরটা যেন যুদ্ধ ঘোষণা করিতেছে। আতঙ্কে তিনি শিহরিয়া উঠিলেন। পায়ের তলায় বাড়িটা যেন দুলিয়া উঠিল। চোখের সম্মুখে চরটা ঘুরিতেছে।
উমা আসিয়া তাহার কাছে দাঁড়াইল। সুনীতি মৃদুস্বরে প্রশ্ন করিলেন, উমা, বৌমা? অন্ধকারের মধ্যে মৃদু হাসিয়া উমা বলিল, আপনি খাবেন আসুন মা। পরক্ষণে এই গিন্নিপনার জন্য লজ্জা অনুভব করিয়া সে বলিল, মা নিচে ডাকছেন আপনাকে। এই মা অর্থে তাহার মা হেমাঙ্গিনী। সুনীতি যেন উদ্ভ্রান্ত হইয়া পড়িয়াছিলেন। বিচলিত মস্তিষ্কের রক্তের চাপে স্নায়ু শিরার চাঞ্চল্যে চরটাকে তিনি ঘুরিতে দেখিয়াছেন। ওই মাদল ও করতালের উচ্চ ধ্বনির মধ্যে তিনি যুদ্ধোদ্যমের ঘোষণা শুনিয়াছেন। তাহার ধরিত্রীর মতো সহিষ্ণু মনও আজ থরথর করিয়া কাঁপিতেছে। এই মুহূর্তেই সম্মুখে বধূকে দেখিয়া সে কাম্পন চাঞ্চল্য যেন উচ্ছ্বসিত হইয়া উঠিল। অহিন্দ্রের জন্য তিনি ব্যাকুল হইয়া উঠিলেন। কোনো মতেই তাহাকে সংঘর্ষের সম্মুখীন হইতে তিনি দেবেন না। যেমন করিয়া হোক তিনি নিবারণ করিবেন। ও বাড়ির দাদার পায়ে তিনি উমাকে ফেলিয়া দেবেন। অহিন্দ্রের গৃহদ্বারের দুই বাজুতে হাত দিয়া পথ রোধ করিয়া তিনি নিজে দাঁড়াইবেন। উমা আবার ডাকিল, মা? শুনে উত্তরে প্রশ্ন করলে সুনীতি, অহিন কোথায় বৌমা? উমা লজ্জিত হইয়া চুপ করিয়াছিল। সুনীতির উত্তরের অপেক্ষা না করিয়াই বাহির হইয়া গেলেন। অহিন্দ্র পড়ার ঘরে বসিয়াছিল। একখানা মোটা বইয়ের মধ্যে আঙুল পুরিয়া মানদার মুখের দিকে চাহিয়া হাসি মুখে তাহার তিরস্কার শুনিতেছিল। মানদা তাহাকে তিরস্কার করিতেছিল। না বাবু, এ কিন্তু আপনার ভালো কাজ নয় দাদাবাবু। সে আপনি যাই বলুন, হ্যাঁ, আজকে হলো মানুষের জীবনে একটা দিন। আজ 5 জনা মেয়ে ছেলে এসেছে, ঠাট্টা তামাশা করবে, গান করবে, ছড়া কাটবে, আপনার গান শুনবে সব। ফুলশয্যের দিন, আর আপনি ইয়া মোটা একটা বইয়ের ভেতর মুখ গুঁজে বসে রয়েছেন। অহিন্দ্র কোনো উত্তর দিল না। মৃদু হাসি মুখেই তাহার দিকে চাহিয়া রহিল। মানদা কোনো উত্তর না পাইয়া আবার বলিল, বলি উঠবেন কিনা বলুন, উঠে আসুন, কাপড় ছাড়বেন, মেয়েরা সব গজগজ করছে। সুনীতি আসিয়া প্রবেশ করিলেন। মানদা অভিযোগ করিয়া বলিল, এই দেখুন, আজকের দিনে একখানা মোটা বইয়ের ভেতর মুখ গুঁজে বসে রয়েছেন। এলাম যদি তা মানুষের খেয়াল নাই। কী রস যে ওই কালির হিজিবিজির মধ্যে আছে কে জানে বাপু। সুনীতি বলিলেন, চল তুই মানদা, আমি ওকে নিয়ে যাচ্ছি। মানদা ঝঙ্কার দিয়া উঠিল, না হলো, আপনি আবার ধর্ম কথা আরম্ভ করুন এখন এক পর, ওদিকে মেয়েরা সব চলে যাক। না রে না, চল তুই, আমি এলাম বলে ওকে নিয়ে। এই উদ্ভ্রান্ত মনেও সুনীতি মানদার স্নেহের শাসনে হাসিয়া আনুগত্য না জানাইয়া পারিলেন না। অহিন্দ্র মনে করিল সুনীতি তাহাকে ডাকিতেই আসিয়াছেন। সে বইখানার মধ্যে সুদৃশ্য কাগজের লম্বা একটি টুকরা দিয়া টেবিলের উপর রাখিয়া দিল। বলিল, যাচ্ছি মা আমি। তারপর মৃদু হাসিয়া বলিল, বইখানা বড় ভালো বই, পড়তে বসে আর ছাড়তে ইচ্ছে যায় না। কি বই রে? পৃথিবীর একজন শ্রেষ্ঠ মনীষীর লেখা মা। জাতিতে তিনি জার্মান, তার নাম কার্ল মার্কস। আমরা যাদের বলি ঋষি, তিনি তাই। পৃথিবীর এই যে ছোট বড় ভেদাভেদ, কোটি কোটি লোকের দারিদ্র্য আর মুষ্টিমেয় ধনির বিলাস, রাজ্য সম্পদ নিয়ে এই যে হিংস্র পশুর মতো মানুষের কাড়াকাড়ি, তিনি তার কারণ নির্ধারণ করেছেন এবং নিবারণের উপায় পথ নির্দেশ করে দিয়েছেন। সুনীতি মুগ্ধ বিস্ময়ে ছেলের মুখের পানে চাহিয়া রহিলেন। পৃথিবী জুড়িয়া সম্পদ লইয়া কাড়াকাড়ি, মানুষে মানুষে হিংসা, দেশ কোটি কোটি মানুষের দারিদ্র্য নিবারণের উপায়। কয়েক মুহূর্ত পর তিনি অভিভূতর মতো বলিলেন, সেই উপায় তবে কেন মানুষ নেই না অহি? অহিন্দ্র হাসিয়া বলিল, সে পথে বাধার মতো দাঁড়িয়ে রয়েছে জমিদার আর ধনীর দল মা। আমরা ওই বিমলবাবু। আমার এই প্রভুত্ব, এই পাকা বাড়ি, জমিদারি চাল, সুখ স্বাচ্ছন্দ্য, তাহলে যে থাকবে না মা? সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি যা করি আমরাই তো করি। নিরীহ গরিবের সম্পত্তি অর্থ কেড়ে নিয়ে আমরাই তো তাদের গরিব করে দিই। ওই চরটার কথা ভালো করে ভেবে দেখো, তাহলেই বুঝতে পারবে। চর উঠল নদীর বুকে, একেবারে নতুন এক টুকরা মাটি। সুনীতি মধ্যপথে বাধা দিয়া বলিলেন, আমি ওই চরের কথাই তোকে বলতে এসেছি অহি। চর নিয়ে যে আবার বিরোধ বেঁধে উঠল বাবা। অহিন্দ্র হাসিল, স্বল্পায়তন তিক্ত হাসি। বলিল,
বিরোধ তো বাঁধবেই মা। একদিকে জমিদার, অন্যদিকে মহাজন। এই বিরোধ যে অবশ্যম্ভাবী। সুনীতি আর্তস্বরে বলিলেন, ওরে, ও চরে আমাদের কাজ নেই, তুই বল তোর শ্বশুরকে ওটা বিক্রি করে দিন। ওই চর আমার সর্বনাশ করবে রে। অহেন্দ্র বলিল, ও কথাটা তোমারা স্বীকার করতে পারলাম না মা। অপরাধ চরের নয়, অপরাধ আমাদের। তুই জানিস নে অহিন, সে তোরা বুঝতে পারিস নে, সে তোরা দেখতে পাস নে। আমি বুঝতে পারি, দেখতে পাই। সুনীতি বিহ্বল দৃষ্টিতে চাহিয়া রহিলেন, যেন সে দৃষ্টির সম্মুখে চরটার রহস্যময় রূপ প্রত্যক্ষ হইয়া শূন্য লোকে ভাসিতেছে। মায়ের সে ভয় কাতর বিবর্ণ মুখ দেখিয়া অহিন্দ্র স্নেহার্ত স্বরে বলিল, তুমি এত ভয় পাচ্ছ কেন মা? কিসের ভয়? ওরে, তুই বল, চরটা বিক্রি করে দেয়া হোক। আর তুই যেন এই দাঙ্গা হাঙ্গামার মধ্যে যাস নে বাবা। ওরে, তোদের বংশের রাগকে আমি বড় ভয় করি রে। রাগের বশে মহিন কি সর্বনাশ করলে বল দেখি। অহিন্দ্র চুপ করিয়া রহিল। তাহার চোখের সম্মুখে ভাসিয়া উঠিল ননিপালের রক্তাক্ত দেহ। তারপরই সে দেখিল কাঠকড়ার মধ্যে তাহার দাদাকে, শীর্ণ কিন্তু দীপ্ত মুখ, অবনত ঋজু দেহ। একটা উন্মাদনা তাহাকে স্পর্শ করিল। ওই কুটিল চক্ষী কলওয়ালা তাহাকে সাঁওতাল রমণীরা বলিয়াছে পাহাড়ের চিতি, নিষ্ঠুর অজগর। উহার দেহটা যদি সে এমনিভাবে লুটাইয়া দিত। সুনীতি কাতর স্বরে ডাকিলেন, অহিন। অহিন্দ্র মায়ের মুখের দিকে চাহিল। সুনীতি বলিলেন, চল তুই, একবার চল। তোর বাপ ও বাড়ির দাদা বোধহয় ওই চরের কথাই বলছেন, তুই চল। রামেশ্বরের ঘরে প্রবেশ করিয়া মাতা পুত্রে স্তম্ভিত হইয়া গেলেন। রামেশ্বরের সে মূর্তি অদ্ভুত, অহিন্দ্র জীবনে কখনও দেখে নাই। সুনীতি বহু পূর্বে দেখিয়াছিলেন। একালে সে মূর্তি আর স্মরণেও আনিতে পারিতেন না। নুজ দেহ তিনি সোজা খাড়া করিয়া দাঁড়াইয়াছেন, লোহার খুঁটির মতো। শীর্ণ হাতের আঙুলগুলি বাঁকাইয়া তীক্ষ্ণ দৃঢ় বাঘ নখের মতো ভঙ্গি করিয়া রায়কে তিনি বলিতেছিলেন, মুন্ডুটা তার ছিঁড়ে আনতে পারা যায় না ইন্দ্র? কিংবা অমাবস্যার রাত্রে মা সর্বরক্ষার কাছে বলি। রায় বলিলেন, না, সে কাল আর নেই রামেশ্বর। এখন আমাদের আইনের পথ ধরেই চলতে হবে। আইন বাঁচিয়ে দাঙ্গা করতে গেলে পিছুব না। আমাদের খাসের জমি, সেগুলো সাঁওতালদের ভাগে দেওয়া আছে। কালই সেগুলো দখল করতে হবে। সাঁওতালদের রীতিমতো শিক্ষা দেব আমি। আর ওই যে বললাম, কালিন্দির বুকে কলওয়ালা যে বাঁধ দিয়ে পাম্প বসিয়েছে, ওটাকে তুলে দিতে হবে। বাঁধবে, দাঙ্গা ওইখানে বাঁধবে বলে মনে হচ্ছে। অহিন্দ্র বলিল, মা একটা কথা বলছেন। তিনি চান না যে চর নিয়ে কোনো দাঙ্গা হাঙ্গামা হয়। তার একটা অদ্ভুত সংস্কার রয়েছে যে চরটা থেকে কেবল আমাদের অমঙ্গলই হচ্ছে। সেই জন্য তিনি বলেছেন চরটাকে বিক্রি করে দেয়া হোক। বজ্রগর্ভ স্বরে রামেশ্বর বলিলেন, না। প্রচণ্ড উত্তেজনায় দৈহিক দুর্বলতা, মানসিক বিহ্বলতা বিলুপ্ত হইয়া রামেশ্বর অকস্মাৎ যেন পূর্ব রামেশ্বর হইয়া উঠিয়াছেন। রায় বলিলেন সুনীতিকে লক্ষ্য করিয়া, তোমার কাছে আমি কথাটা শুনব প্রত্যাশা করিনি বোন। যাক, তুমি কোনো ভয় করো না। যা করবার আমি করব। ঘর হইতে বাহির হইয়া আসিতেই অমলের সঙ্গে অহিন্দ্রের দেখা হইল। অমল হাত পা ধুইয়া তাহার সন্ধানে উপরে আসিয়াছিল। তাহার স্বাভাবিক মুখরতা আজ আবার উচ্ছ্বসিত হইয়া উঠিয়াছে। সে বলিল, বাপরে বাপরে, খুব খাটিয়ে নিলে। যা হোক, আমার বিয়েতে আমি এর শোধ নেব। দাঁড়াও না। অহিন্দ্র একটু হাসিল, অর্থহীন হাসি। অমলের কথাগুলি তাহার মনের মধ্যে প্রবেশ করিতেই পারে নাই। সে বলিল, চর নিয়ে আবার দাঙ্গা বাঁধল কাল সকালে। অমল বলিল, দাঙ্গা ডাঙ্গা না করে ওই লোকটাকে, জাস্ট কলওয়ালাকে হুইপ করা উচিত। অহিন্দ্র আবার একটু হাসিল। অমল বলিল, বিয়েটা না চুকতে এখন দাঙ্গা টাঙ্গাগুলো না করলেই হতো। কিন্তু না করেই বা উপায় কি? লোকটা যেন দণ্ডমুণ্ডের মালিক হয়ে উঠেছে। অহিন্দ্র হাসিয়া এবার বলিল, বণিকের মানদণ্ড দেখা দিবে
প্রহারে সর্বরই রাজদণ্ডরূপে। সুতরাং তার গতিরোধের চেষ্টা রাজকুলের স্বাভাবিক। অমল হাসিয়া বলিল, আর তুমি যেন নিজেকে রাজকুল থেকে বাদ দিতে চাইছো মনে হচ্ছে। বুদ্ধদেব হয়ে উঠলে যে। ওরে উমা! হাসিয়া বাধা দিয়া অহেন্দ্র বলিল, ভয় নেই। এ যুগে গৌতমেরা সংসার ত্যাগ করে নির্বাণের জন্য বনে যান না। এই যুগের নির্বাণ নিহিত আছে সমাজের অর্থনৈতিক অবস্থার মধ্যে। ঘরে বসেই সে তপস্যা চলে। সুতরাং উমা নামধারিণী গোপাকে ডেকে সমাধান করার কোনো প্রয়োজন নেই। পরদিন প্রভাতে জমিদার পক্ষ সাজিয়া চরের উপর হাজির হইল। সাঁওতালদের ভাগে বিলি করা জমি দখল করা হইবে। জমিদার পক্ষকে মোটেই বেগ পাইতে হইল না। লোক জুটিয়া গেল বিস্তর। আদেশ অথবা অনুরোধ করিয়াও লোক ডাকিতে হইল না। আপনা হইতেই গ্রামের সমস্ত চাষি হাল গরু লইয়া ছুটিয়া আসিল। দলের সর্বাগ্রে আসিল রংলাল। চরের উর্বর মাটির উপর লোভের নিবৃত্তি তাহাদের কোনোদিনই হয় নাই। নিরুপায়ে সে কেবল নিরুদ্ধ হইয়াছিল। সংবাদটা পাইবা মাত্র তাহারা পুলকিত হইয়া সাঁওতালদের সযত্নে গড়িয়া তোলা জমিগুলি দখল করিতে উদ্যত হইল। বাগদিপাড়ায় নবীনের দল এবং রায়দের লাঠিয়ালের দল লাঠি হাতে চক্রবর্তী বাড়ির ভাগে বিলি জমির সীমানায় মাথায় খুঁটি পুঁতিয়া দাঁড়াইল। চাষিরা বিপুল উৎসাহে গরুগুলিকে প্রচণ্ড চিৎকারে তাড়না করিয়া জমিগুলির উপর লাঙল চালাইয়া দিল। হেত তাতা তাতা হেত। সাঁওতালদের পুরুষদের দল আপনাদের পাড়ার প্রান্তভাগে বসিয়া উদাস বিষণ্ণ দৃষ্টিতে শক্তি উন্মত্ত দখলকারী জনতার দিকে নির্বাক হইয়া চাহিয়া রহিল। পিছনে মেয়েদের দল শুধু ব্যাকুল হইয়া কাঁদিল। কেহ কেহ গালি পাড়িতেছিল আপনাদের পুরুষদের। কেন মিছামিছি রাঙাবাবুদের সহিত বিবাদ করলি তোরা? এ তোদের উপযুক্ত হইয়াছে, ঠিক হইয়াছে। সাহেব ওদিকে জমি কাড়িয়া লইয়াছে, এদিকে রাঙাবাবুরা জমি কাড়িয়া লইল। এইবার কি করিবি কর, মরিতে হইবে, না খাইয়া শুকাইয়া মরিতে হইবে। এক বৃদ্ধা আক্ষেপ করিয়া বলিল, আমি তখনই বললাম গো, তোরা চিবাস মোড়লের কাছে লিস না, ধাল তোরা লিস না। কাই হর পাপি লোক বটে গো, হিন্দু শাওরের পুরনো বাঘ বটে। হাড্ডি তাকাত চিবায়ে খাবেও। লে এবার হলো তো? আহ হায় গো। একজন বলিল, উ আর কি দোষ হইল, উ কি করবে? দোষটি কার হলো? উ নোকটি যদি সাহেবকে খতগুলান বেচে না দিক, তবে সাহেব কি করে জমিগুলান লিত, কি করে জমিদার হতো? একটি তরুণী বলিল, হ্যাঁ, তাহলে রাঙাবাবুর বিয়েতে যেতে কি করে মানা করত? চূড়ামাঝির স্ত্রী এবং আরও কয়েকজন মাতব্বর মাঝির স্ত্রী অঝোর ঝরে কাঁদিতেছিল, মৃদুস্বরে বিলাপ করিতেছিল। হায় গো, সব জমিন জরাত চলে গেল গো। এখন যে পরের দুয়ারে চাকর কাটতে হবে গো, নইলে ভিক মাগতে হবে। গুগা ভিক করে গো, কারা ভিক করে গো, ল্যাংড়া ভিক করে গো। উয়াদিকে যেমন লোকে থু দেয় তেমনি করে থো খেতে হবে গো। হায় গো। বাগদি লাঠিয়ালেরা প্রতিদ্বন্দ্বীর অভাবে শূন্যের সহিত লড়াই জড়িয়া দিল। অকারণে লাঠি ঘুরাইয়া হাঁক মারিয়া কুক দিয়া তাহারা যেন তাণ্ডবে মাতিয়া উঠিল। আসিয়াছিল তাহারা প্রবল প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনার সতর্ক ধীরতার সহিত সংযত পদক্ষেপে, কিন্তু প্রতিদ্বন্দ্বীর অভাবে উচ্ছৃঙ্খল উল্লাস আত্মপ্রকাশ করিল বাঁধ ভাঙা জলের মতো। জমির উপরে লাঙলগুলাও এলোমেলো গতিতে যেন ছুটিয়া বেড়াইতেছিল। চাষিরা সব উন্মত্ত উল্লাসে গরুগুলিকে ছুটাইয়া যেন গরু দৌড় প্রতিযোগিতা আরম্ভ করিয়া দিয়াছে। ঘণ্টাখানেকের মধ্যেই সমগ্র ভূমিখণ্ডটাকে ক্ষতবিক্ষত করিয়া তাহারা সম্পূর্ণ দখল করিল। রায় বাড়ি ও চক্রবর্তী বাড়ির দুই নায়েবও উপস্থিত ছিল। এই মাতনের ছোঁয়া তাহাদিগকেই স্পর্শ করিয়াছিল। তাহারা দৃপ্ত উল্লাসে এইবার হুকুম দিল, কাঠ এইবার কালিন্দির বাঁধ, পাইপ টাইপ সব উখাড় দেও। উত্তেজনায় খানিকটা হিন্দিও বাহির হইয়া গেল। লাঠিয়ালের দল গিয়া পড়িল বাঁধের ওপর। এইবার তাহারা একটু সতর্ক এবং সংযত হইল। কলের কুলির দল অদূরে জটলা বাঁধিয়া বসিয়া আছে। আশ্চর্যের কথা,
তাহারা কেহ আগাইয়া আসিল না। ইহারা বাঁধ কাটিয়া পাইপ ছাড়াইয়া তছনছ করিয়া দিল। তাহারা দর্শকের মতো দাঁড়াইয়া দেখিল মাত্র। জনতা হইতে দূরে একটি গাছতলায় একা দাঁড়াইয়া একটি দীর্ঘাঙ্গী কালো মেয়েও সমস্ত দেখিতেছিল। এসবের কোনো কিছু তাহাকে স্পর্শ করিল না। এই সমস্তের কোনো অর্থই তাহার কাছে নাই। মুখার্জি সাহেব কাল হইতে শাড়িকে বাংলোর আউট হাউস হইতে তাড়াইয়া দিয়াছেন। তাহার শখ মিটিয়া গিয়াছে। কুলি ব্যারাকের মধ্যে সে এবার বসতি পাতিয়াছে। সরকারবাবু সুলোপানি রায় বাছিয়া বেশ একখানি ভালো ঘরই তাহাকে দিয়াছে। খুব তেজি পাকা হাড়িয়াও তাহাকে খাইয়াছে। তাহার মাথাটা এখন কেমন করিতেছে। সে শুধু দেখিতেছিল অনেক লোক। বাবারে, রাঙাবাবু কই? না, সে নাই। সাহেব কই? লঙ্কা চোরা বন্দুকটা লইয়া সে তো কই তাক করিয়া এখনো দাঁড়ায় নাই। বাবারে! সত্যই বিমলবাবু এত বড় উত্তেজিত আহানের উত্তরেও একেবারে স্তব্ধ হইয়া রহিলেন। কোনো উদ্যমই তিনি প্রকাশ করিলেন না। তিনি যে প্রস্তুত ছিলেন না তাহাও নয়। সংবাদ তিনি বেশ সময় থাকিতেই পাইয়াছিলেন। পূর্বদিন রাত্রির প্রথম প্রহরেই সংবাদটা তাহার কানে আসিয়া পৌঁছাইয়াছিল। সংবাদ প্রথম আনিয়াছিলেন অচিন্ত্যবাবু। কথাটা কানে উঠিবা মাত্র ভদ্রলোক ভীষণ চিন্তিত হইয়া পড়িয়াছিলেন। রায় মহাশয় ও চক্রবর্তী বাড়ির লাঠিয়াররা তো সামান্য জীব নয়, উহারা প্রত্যেকেই ডাকাত। নবীন বাগদির এক লাঠির ঘায়ে সেই মুসলমান লাঠিয়ালের মাথাটি ডিমের মতো ফাটিয়া গিয়াছিল। ইহারা সব তাহারই সাগরিত দোসর। ওদিকে মিস্টার মুখার্জির হিন্দুস্তানি কুলির দল সাক্ষাৎ যমদূতের দল। তাহার উপর সাহেবের বন্দুকগুলা একেবারে তৈয়ারি হইয়াই থাকে। কোনো রকমে তাক ফসকাইয়া যদি একটা বিপথে ছোটে, তবে যে কাকে খতম করিবে সে কে বলিতে পারে। হরেকে ত্যাগ করিয়া শঙ্করাকে মারায় বাঙালির অভ্যাস। আর বাগদি লাঠিয়ালের দল যদি আপিস চড়াও করে তবে তো ভীষণ বিপদ। কিন্তু তৎক্ষণাৎ পরদিন ছুটি লইবার সংকল্প করিলেন এবং সেই রাত্রেই নগদ 2 আনা পয়সা দিয়া একজন ডোম রক্ষক লইয়া বিমলবাবুর বাংলোয় হাজির হইলেন। বিমলবাবু তখন শাড়িকে বাংলো হইতে তাড়াইয়া দিয়া সবে পঞ্চম পেগ লইয়া বসিয়াছেন। ভ্রুকুঞ্চিত করিয়া তিনি প্রশ্ন করিলেন, কি ব্যাপার রাত্রে? একখানা দরখাস্ত আগাইয়া দিয়া অচিন্ত্যবাবু বলিলেন, আগে ছুটি স্যার। ছুটি কেন? আগে আমার স্ত্রী স্যার। কদিনের জন্য? 2 দিনের জন্য। 2-3 দিন স্যার। এর জন্য এত রাত্রে আপনি আমাকে জ্বালাতে এসেছেন? ননসেন্স। দরখাস্তখানা তিনি ছুঁড়িয়া ফেলিয়া দিলেন। তারপর বলিলেন, আচ্ছা, আসবেন না 2 দিন। অচিন্ত্যবাবু সবিনয়ে বলিলেন, আগে আরও একটি খবর আছে। জমিদারেরা ফৌজদারি করবার জন্য সাজছে স্যার। ফৌজদারি? বিমলবাবু এবার সজাগ হইয়া বসিলেন। সবিস্তারে সমস্ত বলিয়া অচিন্ত্যবাবু বলিলেন, সেই জন্যই আমার আরও আশা স্যার। বিমলবাবু গভীর চিন্তায় নিমগ্ন হইলেন। অচিন্ত্যবাবু সরিয়া আসিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলেন। গভীর চিন্তা করিয়া বিমলবাবু কোনো উদ্যম প্রকাশ করিলেন না। সকাল হইতেই যোগেশ মজুমদার এবং জমিদারি বিদ্যা বিশারদ হরিশ রায়কে লইয়া 4-5টি ফৌজদারি এবং দেওয়ানি মকদ্দমার আর্জির খসড়া প্রস্তুত করাইতে বসিলেন। ওদিকে দীর্ঘকাল পরে চক্রবর্তী বাবুদের কাছারি বাড়ি গমগম করিয়া জাকিয়া উঠিল। চাষি প্রজার দর বাগদি লাঠিয়ালেরা কাছারির বারান্দা পরিপূর্ণ করিয়া বসিল। নায়েব গোমস্তারা ডেমিতে ভাগ চাষের কবুলতি লিখিতেছে। ওইসব দখল করা জমি চাষিদের ভাগ চাষে বিলি হইবে। রায় প্রসন্ন তৃপ্ত মুখে বসিয়া আছেন। তাহার মনের গ্লানি অনেকখানি কাটিয়া গিয়াছে। প্রসন্ন মনে তিনি নতুন কোনো দ্বন্দ্বের পরিকল্পনা চিন্তা করিতেছেন। মধ্যে মধ্যে ঘাড় হেঁট করিয়া চিন্তা নিবিষ্ট মনে বোধ করিয়া আপনার অজ্ঞাতসারেই মৃদু মৃদু দুলিতেছেন। সহসা একটা তীক্ষ্ণ কণ্ঠের উচ্চধ্বনি কানে আসিয়া পৌঁছিল। মৃদু হাসিয়া তিনি সজাগ হইয়া উঠিলেন। কণ্ঠস্বরটি অচিন্ত্যবাবুর। কোনো ব্যক্তিকে ধরিয়া বক্তৃতা দিতে দিতে তিনি পথ দিয়া চলিয়াছেন। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দি রেস। এইসব স্পেবেল পড়েছ?
দি হেয়ার অ্যান্ড দি টর্টয়েজের গল্প? ইংরেজের আইনে নো আঠি অ্যান্ড নো ফাটি, ব্রেন অ্যান্ড মানি এভরিথিং, 5 ফৌজদারি মকদ্দমা, অল বেস্ট প্লিডার্স এনগেজড, সিরিয়াস চার্জ, রাইটিং টেস্পার্স অ্যান্ড অনেক কিছু। এই চলল লোক লরিতে চড়ে। রায় হাসিয়া উচ্চকণ্ঠে ডাকিলেন, ও অচিন্ত্যবাবু, ও মশাই। তাহার কথাকে ঢাকিয়া দিয়াই অচিন্ত্যবাবু ত্বরিত উত্তর ভাসিয়া আসিল, আই ডোন্ট নো এনিথিং, আই ডোন্ট নো। আরও অনেক কিছু তিনি বলিলেন, কিন্তু ক্রমবর্ধমান দূরত্ব হেতু সেগুলি এত অস্পষ্ট যে তাহার কিছুই বোঝা গেল না। ইন্দ্র রায় কিন্তু এইটুকুতেই অনেক বুঝিলেন এবং খাড়া হইয়া বসিয়া গোফে তা দিতে আরম্ভ করিলেন। মুহূর্তে চিন্তা করিয়া তিনি পাশের ঘরে প্রবেশ করিয়া ডাকিলেন, মিত্তির। প্রবীণ মিত্তিরও কথাগুলির কিছু কিছু বুঝিয়াছিল। সে তাড়াতাড়ি কাজ ছাড়িয়া সম্মুখে আসিয়া দাঁড়াইল। রায় বলিলেন, সদরে যাবার পথে গ্রাম পেরিয়ে যে সাঁকোটা আছে। পাকা নায়েব মুহূর্তে উত্তর দিল, আগে হ্যাঁ, তাহলে আর লরি যেতে পারবে না, অর্ধেকখানা কষিয়ে দিলেই হবে, সে ব্যবস্থা আমি করছি। আমাদের চাষ বাড়িতে গাইতি আছে, আধ ঘন্টার কাজ হাসিল হয়ে যাবে। রায় বলিলেন, সকলের চেয়ে যে পাওড়ে তাকে পাঠাও সদরে। মুখুর্জে, শ্যান আর সিংহীকে ওকালতনামার বায়না পাঠিয়ে দাও। ওদের চেয়ে ফৌজদারি উকিল আর ভালো কেউ নেই। আমাদের তরফ থেকে মামলা প্রথমে দায়ের হয়ে যাক। নায়েব লঘু দ্রুত পদে বাহির হইয়া গেল। রায় ফিরিয়া আসিয়া বসিলেন এবং কিছুক্ষণের মধ্যেই আবার তুলিতে আরম্ভ করিলেন। বাড়ির ভিতরে বিবাহের গোলযোগ তখনও প্রায় পূর্ণমাত্রায় বর্তমান। বৌভাত মিটিয়া গিয়াছে, আজ বাসি ভোজ। পরিবেশক, ঠাকুর চাকর, আত্মীয় বন্ধু স্বজনবর্গকে ভালো করিয়া খাওয়ানো হইবে। তাহার সঙ্গে এই দাঙ্গার সমস্ত লোকগুলিকেও খাওয়ানোর ব্যবস্থা হইয়াছে। বিবাহের ভাণ্ডারে গ্রামেরই কয়েকজন পাকা দোকানদার ভাণ্ডারির কাজ করিতেছে। তাহারা লোক হিসাব করিয়া জলখাবার মাপিতে ব্যস্ত। মানদা চিৎকার করিয়া ফিরিতেছে, বাড়ির মধ্যে দাঙ্গার উত্তেজনাটাকে সে একাই বজায় করিয়া রাখিয়াছে। হেমাঙ্গিনী সমস্ত দিনের তদবির তদারক করিতেছেন। সুনীতি সমস্ত সকালটা প্রাণহীন প্রতিমার মতো স্তব্ধ হইয়া বসিয়া আছেন। ওই চরটার কথাই তিনি ভাবিতেছিলেন। তিনি কল্পনা করিতেছিলেন চরের মাটি রক্ত মাখা, দাঙ্গায় নিহত মানুষের হাত পা দেহ মাখা চারদিকে ছড়াইয়া পড়িয়া আছে। বারবার তাহার অন্তরাত্মা তাহাকে প্রশ্ন করিতেছে, এ পাপ কাহার? সঙ্গে সঙ্গে সভয়ে তাহার চোখ আপনি যেন বন্ধ হইয়া আসিতেছে। মানদা আসিয়া দর্পিত কণ্ঠে সংবাদ দিল, দাঙ্গায় আমরা জিতেছি মা, ওরা কেউ আসে নাই ভয়ে, ল্যাজ গুটিয়ে ঘরে ঢুকেছে সব। বলিয়া হা হা করিয়া হাসিয়া সে গড়াইয়া পড়িল। পরম আশ্বাসের একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সুনীতি যেন দুঃস্বপ্ন হইতে জাগিয়া উঠিলেন। তাহলে খুন যখন কিছু হয়নি না রে মানদা? হেমাঙ্গিনী মানদার পেছনে আসিয়া দাঁড়াইয়াছিলেন। তিনি হাসিয়া কহিলেন, না ভাই, তুমি এবার ওঠো দেখি, উঠে ঠাকুর জামাইয়ের সানটানের ব্যবস্থা করো। উমা হাজার হলেও ছেলে মানুষ, তার উপর জানাশোনাও তো কে নেই কিছু। সুনীতি হাসি মুখে উঠিলেন, বলিলেন, আচ্ছা দিদি, মানুষের জীবন গেলে তো আর ফেরে না। সারা সকালটা আমার বুকে যেন কে পাষাণ চাপিয়ে দিয়েছিল। নিচে ইন্দ্র রায়ের গভীর কণ্ঠস্বর শোনা গেল, কই রে উমা, কোথায় গেলি? তোর শ্বশুর কি করছেন রে? উমার অপেক্ষা না করিয়াই তিনি ওপরে আসিয়া রামেশ্বরের ঘরে প্রবেশ করিলেন। কয়েক মুহূর্ত পরে গম্ভীর কণ্ঠে উচ্চ হাসির সঙ্গে শোনা গেল, ফৌজদারি মামলা করে কলওয়ালা আমাদের জব্দ করবে। বলিয়া অবজ্ঞাপূর্ণ কৌতুকে উচ্ছ্বসিত হাসি। সে হাসির শব্দের সঙ্গে নিচে বাগদি লাঠিয়ালদের কলরোল মিশিয়া সমস্ত মহলটা যেন গমগম করিয়া উঠিল। ভাণ্ডারের দুয়ারে তাহারা জল খাবার লইতে আসিয়া গোলমাল করিতেছিল। মানদা রেলিংয়ের উপর বুক দিয়া ঝুঁকিয়া বলিল, খুব তো চেঁচাচ্ছিস সব, সে বিভীষণ মজুমদারের একটা ঠ্যাং ভেঙে দিয়ে আসতিস তো বুঝতাম, কিংবা এক পাটি দাঁত। বলিতে বলিতে সে সসম্ভ্রমে সংকুচিত হইয়া চুপ হইয়া গেল।
ভারী গলায় কণ্ঠনালী পরিষ্কার করিয়া লওয়ার উচ্চ গম্ভীর শব্দ জানাইয়া দিল রায় বাহির হইয়া আসিয়াতেছেন। রায় ঘর হইতে বাহির হইয়া আসিয়া ডাকিলেন, উমা। মানদা তস্ত্রপদে গিয়া উমাকে ডাকিয়া দিল। উমা আসিয়া বাপের সম্মুখে দাঁড়াইতেই সস্নেহে মাথায় হাত বুলাইয়া রায় বলিলেন, খুব তো বউ সেজে গেছিস মা, তোকে একেবারে দেখবারই জো নেই। বলিয়া উমার মুখের দিকে চাহিয়া তিনি যুগপৎ বিস্মিত এবং শঙ্কিত হইয়া উঠিলেন। উমার মুখ নিশান্তের জ্যোৎস্নার মতো সকরুণ পাণ্ডুর। পর মুহূর্তে মনে পড়িল কাল রাত্রে ফুলশয্যা গিয়াছে। হাসিয়া বলিলেন, তোর শাশুড়িকে বল মা, রামেশ্বরে শান আহ্নিকের ব্যবস্থা করে দিন। দুর্বল শরীর ক্লান্ত হয়ে পড়েছে, তোরাও শান টান করে সব বিশ্রাম কর। উমাকে দেখিয়া রামেশ্বরের পরিচর্যার জন্য বলিবেন সংকল্প করিয়া ডাকিয়াছিলেন, কিন্তু উমার এমন ক্লান্ত ভঙ্গি দেখিয়া সুনীতিকে ডাকিবার জন্য বলিলেন। গত রাত্রির রামেশ্বর আজ আর নাই। রায়ের উচ্চ হাস্য উল্লাস তাহাকে স্পর্শ করিতে পারে নাই। রোগ যেন আজ তাহার বাড়িয়া গিয়াছে। রায় সত্য দেখিয়াও ভ্রম করিলেন। উমার মুখ সত্যই সকরুণ পাণ্ডুর, কিন্তু সে ফুলশয্যার রজনীর আনন্দের অবসাদে নয়। গোপন অন্তরে নিরুদ্ধ সুগভীর অভিমান ও দুঃখের দাহে তাহার মুখের লাবণ্যের সজীবতা এমন শুকাইয়া গিয়াছে। জীবনের প্রথম মিলন বাসরে অহিন্দের মধ্যে সে পরম বাঞ্ছিত জনকে খুঁজিয়া পায় নাই। এমনকি এতদিনের অন্তরঙ্গ বন্ধু অহিন্দেরও দেখা পায় নাই। স্তব্ধ উদাসীন এ যেন অস্বাভাবিক অপরিচিত এক অহিন্দ্র। দৃষ্টিপথ অবরোধ করিয়া দাঁড়াইয়াও তাহার দৃষ্টিতে পড়া যায় না। সকাল হইতে এতটা বেলা পর্যন্ত বাহিরের বারান্দায় সে পায়চারি করিতেছে। কতবার তাহার দৃষ্টির সহিত তাহার দৃষ্টি মিলিয়াছে। উমার দৃষ্টি সুস্পষ্ট অভিমানের বার্তা জানাইয়াছে, কিন্তু অহিন্দ্রের দৃষ্টি যেন বধির মুখ হইয়া গিয়াছে। কোনো বার্তা সে দৃষ্টির গোচরে আসে নাই, কোনো উত্তরও দিতে পারে নাই। মানদা অদূরে দাঁড়াইয়াছিল। রায় নিচে চলিয়া যাইতেই বলিল, চলুন বৌদিদি, চান করবেন, চলুন, মুখ আপনার বড্ড শুকিয়ে গিয়েছে। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।